একটা মানুষের ক্যান্সার হয়েছে আর একটা মানুষের পেটে ব্যথা হয়েছে, আমরা ক্যান্সার চিকিৎসা ইগনোর করে আমরা পেটে ব্যথার চিকিৎসা করি। এই আমরা পেটে ব্যথার চিকিৎসা এত নিখুঁত ভাবে করলাম, এত সুন্দর ভাবে করলাম, ধীরে ধীরে পেটে ব্যথা শেষ হইলো, কিন্তু আলটিমেটলি রুগীটা মারা গেল। আমার কাছে প্রশ্ন, ক্যান্সার এবং পেটে ব্যথা যদি হয় তাহলে কোন চিকিৎসাটা আমাদের আগে করানো দরকার? অবশ্যই ক্যান্সারের চিকিৎসা আগে করতে, কারণ ক্যান্সার থেকে তো পেটে ব্যথাটা হচ্ছে। পেটে ব্যথা এমনি এমনি হচ্ছে, কারণ তো আছে, তো কারণটা যদি ক্যান্সার হয় অবশ্যই ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেটা দিতে হবে। আমরা যদি নিরীহ জনগণ হিসাবে, শিক্ষিত এবং সচেতন নাগরিক হিসাবে আমি যদি নির্বাচন করি যে বাংলাদেশে বর্তমানে সেনাপ্রধানের চেয়ারে এবং বঙ্গভবনে যে বসে আছে এই দুইটাই ক্যান্সার, এটার সাথে কি আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন সার্বিকভাবে, নাকি আপনি মনে করেন যে এই দুই ব্যক্তি মোহাম্মদ ইউনূসকে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দেয় নাই, ব্যবহার করে ফেলছে সংস্কার করতে, যে কোনো কাজ করতে? আপনি কি মনে করেন এই দুই ব্যক্তি ক্যান্সার হিসেবে যদি বসে থাকে বাংলাদেশের পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যা সমাধান সম্ভব কিনা? ডক্টর নওশের। ধন্যবাদ। আসলে আমি এনাদের দুজনের চেয়ে আমি বেশি দোষ দিব হচ্ছে ডক্টর ইউনূসকে, কারণ জনগণ ওনাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সর্বোচ্চ পদে বসিয়েছিল। তো উনি কেন ওনার এই পাওয়ারকে এক্সিকিউট করতে পারেননি, এদেরকে সরাতে বা ইয়ে করতে, উনি কেন এদেরকে বহাল রেখেছিলেন? সেটাই আমি আসলে ইয়ে করবো আর কি। ওনাদের দুজনের চেয়ে আমি ডক্টর ইউনূসকে আমি বেশি দায়ী করবো। আচ্ছা, এখন আমি আপনাকে আবার স্যাটারিকলি আপনারে আমি যদি জিজ্ঞাসা করি, আপনার খুব ভালো করে সুটেড বুটেড ভালো জামা কাপড় পরানো হয়েছে, কিন্তু দেখা গেল পায়খানা পেশাব কইরা জামা কাপড় নষ্ট করে ফেলাইছেন কারণ আপনার ভিতরে ক্যান্সার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা ক্ষমতা দিচ্ছেন, কিন্তু ক্যান্সার একটা চেয়ার দিচ্ছেন, সহ একটা বডি দিচ্ছেন, তাহলে উনি কাজ করবে কেমনে? আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, আপনার কোনো উত্তর আছে? উনি যদি উনি যেহেতু ওই দায়িত্ব বসেছে, উনি তো দায়িত্ব নিয়ে বসে, ওনার তো আইডিয়া থাকার কথা ছিল যে এখানে কি কি সমস্যা হতে পারে, কি কি বাধা ওনার আসতে পারে, এবং সেটা মোকাবেলার জন্য ওনার তো একটা হোম প্ল্যান বা হোমওয়ার্ক বা যে কোনো একটা প্ল্যানিং তো নিশ্চয়ই ওনার করা দরকার ছিল বা করার উচিত ছিল। কিন্তু সেটা যদি উনি না করে, যদি ওনাদের সাথে আপনি করে যদি এই 1.5 বছর চালিয়ে যান এবং ওনাদের অনুযায়ী যদি উনি একটা ইলেকশন দেয়, ওনাদের চাহিদা অনুযায়ী যদি একটা ইলেকশন দেয়, সেক্ষেত্রে তো আসলে আমি কি বলবো, এটা কিছু বলার আপনি যে কথাটা বলছেন লজিক্যালি এবং বাই প্রটোকল, তার কথাটা মোটেও মিথ্যা না, কারণ ওনাকে সরকার প্রধান বানানো হয়েছিল। সেক্ষেত্রে উনি যদি না পেরে থাকে ওনার ব্যর্থতা, এটা নিয়ে আর কথা বলার কোনো কিছু নাই। ডক্টর মুজিব, আমি আপনার কাছে আসবো। আমি ডক্টর নওশেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ক্যান্সার এবং পেটে ব্যথার চিকিৎসায় আগে কোন চিকিৎসাটা করলে রোগীকে বাঁচানো যেত। লোকজন পেটে ব্যথা নিয়ে ব্যস্ত ছিল, ডাক্তাররা, রোগী মারা গেল। কোন নওশের একটা কথা বলেছে, এটা ইগনোর করার কোনো রাস্তা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন মানুষের জন্য ব্যর্থ হয়েছে। প্রথম কথা, ডক্টর মুজিব, আপনি মনে করেন এটা লজিক্যাল কিনা আমার এই ধরনের চিন্তা যে এই ওয়াকার এবং চুক্তির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে? আপনি একমত কিনা কথাটার সাথে? আমি বলবো ডাক্তার মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছে তার নিজের কারণে। প্রথম ব্যর্থতা তার নিজের, কারণ শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রাস্তা থেকে উঠে আসেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পৃথিবীতে একজন বিশিষ্ট লোক হতে পারেন, যারা ওনাকে এই বিলিয়ন্স অফ পিপলের মধ্যে প্রথম 100 জনের মধ্যে একজনকে ধরে, ইভেন তাকে ধরা হয় যে প্রথম 10 জনের মধ্যে একজন উনি, যিনি কিনা এট এ টাইম নোবেল প্রাইজ থেকে শুরু করে বিশিষ্ট ইয়ে পেয়েছেন। তো এরকম একটা ব্যক্তি আমরা যদি মনে করি যে না ওনার তো কোনো ক্ষমতা ছিল না, ওনাকে এটা করছে ওরা করছে, এগুলো বাতুলতা ছাড়া কিছুই না। আমি মনে করি যে তার সেই পার্সোনালিটি আছে, তার সেই নলেজ আছে এবং তার সেই ক্যাপাবিলিটি আছে, যার কারণে জনগণ এবং ছাত্র জনতা ওনাকে এই দায়িত্ব দিচ্ছে ওই আশায় যে উনি একটা সবকিছু অনেস্টলি করবেন, যেভাবে ওনার যে রেপুটেশন আছে ওয়ার্ল্ডে, সেই রেপুটেশন বেস করে ওনাকে দেওয়া হয়েছে। ওনাদের রেপুটেশন এটা ছিল না যে উনি দুর্নীতিবাজ, উনি ক্ষমতার লোভী, উনি রাজনীতিবিদ, ওইভাবে তো ওনাকে দেওয়া হয় নাই। ওনাকে ওই বিশ্বাস নিয়ে দেওয়া হয়েছে জনগণ যে অ্যাটলিস্ট এই একটা লোক বাংলাদেশের 18 কোটির মধ্যে একটা বিশিষ্ট লোক, যে লোকটা কিনা একটা সুন্দর কিছু করতে পারবে। তো আমি প্রথমে ওনাকেই আমি বলবো যে ওনার ফেলিউর, উনি বুঝে করেন না বুঝে করেন সেটা আমার ব্যাপার না, ব্যাপার হলো যে হি ফেইলড ইট। এবং আমার কাছে কেন জানি মনে হয় এখন, আমি যদিও অনেক সময় ওনাকে রিসার্চ করছি এবং ওনাকে অনেক সময় অনেক সম্মান দিচ্ছি এবং ওনার অনেক পজিটিভ জিনিসগুলোকে আমি উপরে তুলে ধরছি আপনার প্রোগ্রামে, তবে এই জায়গাটা আমি বলবো যে উনি ব্যর্থ এবং উনি ব্যর্থ নিজে জেনে শুনে করছেন। উনি কার এজেন্ডা এখানে পালন করছেন এটা আজ হোক কাল হোক জনগণ জানবে। উনি দেশের এজেন্ডা পালন না করে উনি কোন একটা দেশের বা কোন একটা গোষ্ঠীর এই এজেন্ডা উনি পালন করছেন, এবং ওনার সাথে সাথে ওনার পুরো উপদেষ্টা পরিষদ এটাতে ইনভলভ ছিল। আজকে এটা ভেরি অবভিয়াস যে রেজওয়ানা কি নামে এই মহিলার, আমি মুজিব ভাই, আমি ওখানে যাচ্ছি রেজওয়ানার এখানে যাচ্ছি, আপনার কাছে এটা জিজ্ঞাসা করবো। তো আপনি মনে করেন যে আমি আসতেছি,
তো এখানে হলো প্রথম কথা হলো আমি প্রথম দায়িত্ব আমি তাকে মনে করতে সে নিজে এটা ইয়ে করছে। তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিল সেটা চুপ্পু এবং ওয়াকার, এবং পিছন থেকে এটা তো এখন অবভিয়াস হয়ে গেছে যে কিছু কিছু রাজনৈতিক দল এখানে একটা বিশেষভাবে ভূমিকা পালন করছে। তো সবকিছু মিলেই আমার কাছে মনে হয় এই জিনিসগুলো হয়েছে। তবে আমি সবচেয়ে বড় দায়িত্ব দিব তাকে, কারণ সেই প্রধান, তার এটা দায়িত্ব ছিল। সে যদি না করতে পারতো বা সে যদি ফিল করতো যে চুপ্পুর কারণে করতে পারতেছে না বা ওয়াকারের কারণে করতে পারছে না, তার এই ক্ষমতা ছিল এটা টেক কেয়ার করার কথা, এবং তার একটা মুখ ছিল, সে প্রতিবারই আসলে কিছুদিন পর বকিয়ে দিচ্ছে। তো সেখানে যে জনগণকে বলতো আমি এই কারণে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলাম না, এটা না করে একদম শেষ দিন পর্যন্ত বলছেন আমরা কি অর্টিলেশন করবো, আনন্দের মধ্যে করবেন, ঈদের খুশিতে করবেন। তো এখন যেই ব্যক্তি আমাদেরকে বলতেছে ঈদের খুশি করবেন, আনন্দ করবেন, ভোট দিবেন, ইয়ে করবেন, সেই ব্যক্তিকে জানেন না যে চুপ্পু এবং ওয়াকার কি করতেছে? তার কি একটু অনেস্ট হওয়া উচিত ছিল না জনগণের কাছে যে ভাই আমি অনেস্টলি যে আপনাদের কাছে আশা করেছিলাম করার কথা ছিল সেটা আমি পারতেছি না? শুধু উনি এটা করেন নাই, উনি আমাদেরকে ধোকা দিচ্ছেন। উনি যদি সত্যিকার আপনার কথা যদি আমি ধরি যে উনি এই কারণে করতে পারেন না, তাহলে আমি বলবো যদি জনগণকে ধোকা দিচ্ছেন, উনি আমাদেরকে বোকা বানাইছেন। আমাদেরকে বলছেন আপনারা আনন্দ করে ইলেকশনে দান, পরে আমরা যা করো আমরা কারচুপি করার কাজ করবো, আমরা এটা করবো। এটা আমার মুজিব ভাই, এমনি ব্যক্তিগত ভাবে ডক্টর ইউনূস সম্পর্কে আমি কিছুই জানি না। আপনি কতটা জানেন, নশর ভাই কতটা জানে, এটাও জানি না। কিন্তু আপনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন মানুষ মুজিব ভাই, আপনি মানুষ চিনেন, আপনার কাছে বহু মানুষ যায় এবং আসে। মনে হয় ডক্টর ইউনূস, যদি আপনি মনে করেন যে জনগণকে এবং দেশকে উনি ধোঁকা দিচ্ছে, এটা উনি কেন করলো? ওনার তো এটার দরকার ছিল না, আসলে কেন করলো আপনার মনে হয়? আমি জানি না, আমি ওনার একজন অত্যন্ত ঘনিষ্ঠ লোক। আমার সাথে আগে ওনার সাথে যখন নোবেল প্রাইজ পাওয়ার পরে আমেরিকা আসছিলেন, আমার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আমি অনেকগুলো কথা, উনি খুবই ইমপ্রেস ছিলাম। উনি একটা কথা বলতেন যে আমাদের মানে রিটায়ার করা ঠিক না। হ্যাঁ, আমি খুবই বিশ্বাস করি, আমি যে রিটায়ারমেন্ট উনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি না। অনেকগুলো কথা অবশ্যই আমি বলবো যে উনি ভালো কথা বলেন, শুধু কথা বলেন, উনি কাজে দেখাইছেন, উনি অনেক কিছু অ্যাচিভ করছেন। এবং 3-0 কনসেপ্ট ইজ এ ইউনিক কনসেপ্ট। এটা কোনো এই ব্যাপারে আমার কোনো আমি ওখানে যাবো না, আমি ওগুলিতে অত্যন্ত ওনার সাথে আছি, ওনাকে শ্রদ্ধা করি, এবং আমি মনে করি যে যুগান্তরী জিনিস উনি করেন। কিন্তু কথা সেখানে না, আমার কথা হলো যে উনি একটা দায়িত্ব নিচ্ছেন এবং উনি এই দায়িত্ব ফরফিট করছেন, এবং উনি জনগণের কাছে অনেস্ট ছিলেন না। তো এই জায়গাটাতে আমি বলবো যে উনি দেখেন, প্রথম দিন যখন উনি দায়িত্ব নিচ্ছেন বলছে আমাকে ছাত্র জনতা আমাকে দায়িত্ব দিচ্ছে। ওনাকে উচিত ছিল না এই ছাত্র জনতার কাছে ওপেন হওয়া? ওনাকে উচিত ছিল না এই ছাত্র জনতাকে ওপেনলি বলা, অনেস্টলি বলা? উনি এটা করেন নাই। ওটা না করে কি করলেন? উনি কিছু বিশিষ্ট চক্রকে উনি একত্রে করে ফেললেন। তো এইখানে আমি পুরোপুরি দায়িত্ব আমি ওনাকে দিব। আমি মনে করি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এবং 24-এর আন্দোলনের যে ইতিহাস, এই যতগুলো ছেলে যেগুলো নিয়ে উনি কাঁদেন, উনি চোখের অশ্রু ফেলেন, উনি অনেক কিছু বলেন, কিন্তু ওই যে স্যাক্রিফাইস গুলো নিয়ে উনি মুখে কথা বলেন, ওই স্যাক্রিফাইসের উনি কি দাম দিয়েছেন আমাকে বলেন? উনি কি যে স্যাক্রিফাইসটা করছেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, উনি এটা করতে পারেন নাই, করতে দেন নাই বা করেন নাই? তাহলে এখানে ওনার সাথে হাসিনা অত্যাচার করছে, গুম করছে, খুন করছে, অনেক কিছু, উনি এটা করেন নাই। কিন্তু ইলেকশনকে যদি আমি বলি, ইলেকশন হাসিনা কারচুপি করছে, আপনিও করছেন, আপনি একভাবে করছেন, হাসিনা আরেকভাবে করছেন। তো এখানে 19-20 ডিফারেন্স এখানে। কিন্তু আপনার কাছে জনগণ যে প্রত্যাশা করছিল, যেটা হাসিনার কাছে কোনোদিন প্রত্যাশা করে নাই, আপনার কাছে প্রত্যাশা করছিল, সেই জায়গায় আপনি জেনে শুনে আপনি ফেল করছেন, এবং আপনি যে মেকানিজম ছিল, আপনি যে লোকজন ছিল, সবাইকে নিয়ে আপনি এটাকে ফেল করেছেন। এবং আপনি জনগণের যে ভোট, আমার ভোট আমি দিব, আমার ভোট কাউন্ট হতে হবে, সেই জায়গাটায় আপনি কথা দেওয়ার পর আপনি কথা রাখেন নাই। মুজিব ভাই, এটা যে আপনি যেটা বলছেন যে ধরেন আমি ধরে নিলাম উনি ফেল করছে বা উনি ধোকা দিছে বা যেটা করছে, এটা করে ওনার গেইন কি? ওই যে কত ওনার ওই আদম ব্যবসা লাইসেন্স পাইছে, ওনার বিরুদ্ধে সব কেসগুলা উজ্জ্ব হয়েছে, উনি 6,000 কোটি টাকা মাঠ পাইছে, আসলে এই ব্যক্তিগত বেনিফিট না? এটা ব্যক্তিগত বেনিফিট না, গ্রামীণ ব্যাংকে ওনার কোনো মালিকানা নাই। আমি ধরে নিলাম উনি ওনার ওগুলো করছেন, ওগুলো তেমন কোনো বড় ব্যাপার না। তারপরও আমি বলবো যে ওই পজিশনে থাকে ওনার এটা করা উচিত না। আমি হলে করতাম না। আমি হলে বলতাম, যদি আমি অনেস্ট হই, বলতাম যেটা নিয়মতান্ত্রিক ভাবে যেটা হবে, যখন হবে সেটা এইভাবেই হোক। আমি এক জায়গায় বসতে বলে আমার ইনফ্লুয়েন্স, আমার জিনিসগুলো ঠিক হয়ে যাবে, অন্যদিকে যদি ঠিক হবে না, দ্যাট ইজ নট রাইট। সবাইটা যেভাবে হবে আমারটা সেভাবে হবে, এইটুকু ওনার কাছে আমি আশা করছিলাম। সেই জায়গায় উনি অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ওনার বিরুদ্ধে যখন ওনাকে জানানো হলো প্রধান উপদেষ্টা হওয়ার পরে যে স্যার আপনার বিরুদ্ধে সব কেসগুলো ডিসমিস হয়েছে, ওনার বলা উচিত ছিল অ্যাবসলিউটলি না, আমার বিরুদ্ধে কোনো কেস ডিসমিস হবে না, আমি আদালতে যাব, এই কেসের মেরিট নিয়ে আমি কথা বলবো, তারপরে এই কেস ডিসমিস হবে। এর আগে কোনো কেস শুধু আমার বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে কোনো কেস ডিসমিস হবে না। একভাবে দেখতে হবে সবাইকে। আপনি যদি ওই জায়গাটা যান, আপনাকে সবাইকে এক আইনে একই মধ্যে থাকতে হবে। আপনি আলাদাভাবে সুযোগ দিবেন, তার মানে আপনি চান না চান, আপনার সাংবাদিক এটা করুক, আপনার সেক্রেটারি কোড ডাজন্ট ম্যাটার টু মি। এটা আপনার মুজিব ভাই, আমি কি কথাটা কিভাবে বলতে পারি? উনি যখন মেনে নিলেন ওনার কেস ডিসমিস হয়েছে, আপনি কি জানেন 5ই আগস্ট
আগস্ট হাসিনা পালাইছে, 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, 20 তারিখে 21 তারিখে মির্জা বরকত আব্বাসের বিরুদ্ধে কেস ডিসমিস হয়ে গেছে। শুনেন, আমি মনে করি প্রতিটা কেসে এবং অনেকগুলো কেসই আপনার আসলে কোনো ফলস বোগাস কেস ছিল, আমি এটা কোনো নিঃসন্দেহ, হ্যাঁ, কিন্তু কথা হলো কেস ইজ কেস, এবং প্রত্যেকটা কেসের একইভাবে প্রত্যেকের একই রকম হওয়া উচিত। আপনার কেস আপনার পরিচয় নাই, আপনি আব্বাস না, আপনি একটা গ্রামের ধরেন আপনার নাম হলো সৈয়দ মোহাম্মদ, যেটাই হোক আপনার নাম, আপনার কেস একটা ফলস কেস ঝুলে থাকবে আর আব্বাসের কেসটা অটোমেটিক উঠে যাবে, এটা তাহলে এটা তো হবে না। আমাদের আমাদের কি বলবো, এটা বিচার বিভাগের প্রবলেম। এটা মানে আমাদের বিচার বিভাগটা যে আসলে ইনফ্লুয়েন্স বাই ক্ষমতা পান্তে দ্বারা ইনফ্লুয়েন্স হয়, এটা থেকে বিচার বিভাগ বেরিয়ে আসতে পারে না। আমাদের বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্ট না, এটা বিচার বিভাগের লোকরা নিজেরা এটা প্রমাণ করে বারবার। কারণ আমাদের বিচার বিভাগের লোক যদি বিচার যদি বলতো ভাই আপনি আব্বাস সাহেব বুঝলাম, আপনি ইউনিস সাহেব বুঝলাম, কিন্তু আমার বিচার ব্যবস্থা, আমার আইন, আমার গণতন্ত্র এইভাবে আছে, আমার বিচার ব্যবস্থা এইভাবে চলবে, আপনাকে ডেট দেওয়া হবে, আপনি ডেটে আসেন, আপনার শুনানি হবে, আপনি যদি শুনানি আপনার পক্ষে এটা আপনি নির্দোষ হন, আপনাকে আমি না যেই বিচারে জ্ঞান থাকবে সে আপনাকে খালাস করতে বাধ্য, এটাই আইন। হ্যাঁ, কিন্তু আপনি শুনানির মাধ্যমে প্রপার ওয়েতে আসবেন, কিন্তু সেই ওইটা না এসে আমি ঘরের মধ্যে বসে আমার লোকজন যে আমার সমস্ত কেস উঠাই দিল, হ্যাঁ, আবার ওই যে গ্রামের একটা লোক যাকে 10টা ফলস কেসে সে কত 17 বছর বাড়িতে থাকতে পারলো না, তার টাকা পয়সা নাই, তার যাদের কাছে যাওয়ার মতো নাই, তার আর এখনো কেসগুলো ঝুলবে, এটা অন্যায়। আমি অন্যায়ের কথা বলতেছি। আমার কথা হলো যে সবার জন্য আইন সবার জন্য একই রকম হতে হবে। আমরা যদি এই বিচারকরা বড় করে বড় বড় গলায় বলেন আমি বিচারক, আমি আপনি দেখেন আল্লাহ একজন বিচারক, এবং আল্লাহর বিচারক কিন্তু কোরআন শরীফে বলা আছে তারা রিপ্রেজেন্ট করে সুষ্ঠু বিচার দেওয়ার জন্য, এবং এটা কিন্তু খুব ক্লিয়ারলি আল্লাহ বলে দিচ্ছেন যে তোমাকে সুষ্ঠু বিচার করতে হবে। তো আমাদের বিচারকরা কি ওইভাবে বিচার করতেছে না, তারা বারবার ইনফ্লুয়েন্স হচ্ছেন, ভাই উমুক ভাই বড় ভাই উমুকের খালা এসে বলছে, উমুকের মামা আছে, উমুকের চাচা আছে মিনিস্ট্রিতে, বা এগুলোতে ইনফ্লুয়েন্স। আপনি যদি ইনফ্লুয়েন্সই করেন আপনি তো আসলে অনেস্ট বিচারক না। আচ্ছা, আপনি ডক্টর মুজিব, আমি আর আপনি মানি আর না মানি, এটা আমার আর আপনার তো মেনে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর নাই, কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে আপনি এখানে একটা কথা বলছেন, তাই আমি ওই জায়গায় যেতে পারি নাই যে ইউনূস সাহেব সমাবেশে যে উনি আর কি কারণে এটা করতে পারেন। আপনি বললেন যে বুঝলাম এই কাজগুলো, আমি মনে করি না যে এই কেসগুলো উঠাবার কারণে উনি এগুলো করছেন। আমার কাছে মনে হয় যে যেটা নিয়ে অনেকেই বলে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি কাকে রিপ্রেজেন্ট করে। আপনার ধরুন গ্রামীণ ব্যাংকে জনগণকে গ্রামীণ ব্যাংক রিপ্রেজেন্ট করে, যার জন্য তারা কাজ করতেছে, কিন্তু ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি কাকে রিপ্রেজেন্ট করে কোন? তো এখন এটা বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস বেসিক্যালি এখন সম্মানিত করছে, এবং ওই গোষ্ঠী নিশ্চয়ই সম্মানিত করছে। তারা তো আর ওই চে গোবেরকে সম্মানিত করে নাই, তারা চে গোবেরকে গুলি করে মারছে, কিন্তু চে গোবের তো মানুষের জনগণের জন্যই কাজ করছে। হ্যাঁ, তো সেইখানে আপনার এরকম অনেকে আছে যারা সারা জীবন জনগণের জন্য কাজ করছে, কিন্তু তাদেরকে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো সম্মানিত করে নাই, বরং তাদেরকে কখনো বলছে সে সন্ত্রাসী, কখনো নানা রকম করে। মুজিব ভাই, এই জায়গাটা আমি বলবো, আমি শেষ করি, সেই যে আমি বলবো যে আপনি যে কথাটা বললেন, আমার কাছে মনে হয় যে যদি আমরা ভালো করে ডিপলি এটাকে চিন্তা করি বা দেখি, এমন হতে পারে যে ডক্টর ইউনূস হয়তো এমনই একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে গেলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করলেন না, জনগণের স্বার্থ রক্ষা করলেন না। উনি যে প্রমিস করে আসছিলেন জনগণের, এবং এই যে হাজার হাজার ছেলে মেয়ে যে পঙ্গু হলো আর মারা গেল, তাদের এটা উনি করবেন, সেই জায়গাটা থেকে তাদের চেতনা থেকে উনি কাজটা করেন না, এটা আমার দুঃখ। ওকে, আপনাকে আমি একটা উদাহরণ দেই। আমি ডক্টর মুজিব আপনার কাছে এই উদাহরণটা দেওয়ার পরে আমি নীরার কাছে এর কাছে ফেরত যাব। একটা লোকের কথা মনে আছে, আপনার মনে আছে আহমেদ সালাবি ছিল ইরাকের একজন ডিসিডেন্ট। আহমেদ সালাবিকে আমেরিকা কিন্তু পাঠাইছিল যে তুমি যাও ইরাকে গিয়া তুমি এইটা করবা, ওইটা করবা, এই ধরনের করবা, এইটা করবা। আমেরিকার স্বার্থ নিয়ে, আমেরিকার প্ল্যান নিয়ে আহমেদ সালাবি ইরাকে গেল। ইরাকে যাওয়ার পরে আমেরিকান গভর্নমেন্ট এবং ওইখানকার লোকাল পলিটিক্সে যা কিছু দেখা গেল যে আহমেদ সালাবিকে কোনোভাবে কাজ করতে দেয়া হচ্ছে না, হবে না। পরবর্তীতে আহমেদ সালাবিকে আমেরিকা বলতে বাধ্য হয়েছে যে তোমাকে আমরা প্রমিস করছিলাম সাদ্দাম হোসেনকে সরাবো, সাদ্দাম হোসেনকে সরাইয়া দিলাম, কিন্তু এর পরবর্তী গভর্নমেন্ট তুমি যা করতে চাইতেছো বা তুমি যেভাবে রোল প্লে করতেছো তাতে তোমার দিয়ে এটা হবে না। যাই হোক, তুমি এখন সিরিমোনিয়ালি যতটুকু করতে পারো কইরা বাইরে যাও। আহমেদ সালাবি কিন্তু পরবর্তীতে ওই কাজটাই করছে। আপনার কাছে মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে? মোস্ট লাইকলি, কিন্তু সেটা আমার কথা না। কথা হলো যে উনি যখন আমাদের কাছে বলছেন যে উনাকে বসানো হয়েছে, উনি ছাত্র জনতার যারা নেতৃত্বে ছিল তাদের কথায় বাংলাদেশের জনগণকে চিন্তা করে উনি এসে বসছেন। তো ওনার উচিত ছিল বলো ওই সময় যে ভাই আমি কিন্তু আসতেছি, আমার অন্য এজেন্ডা আছে।
উনি আমাদেরকে এই প্রমিস করছেন, উনি প্রমিস না করলেই পারতেন। উনি আমাদেরকে বারবার বলছেন, বারবার চোখের পানি ফেলছেন, এবং ওটা অনেস্টলি ফেল। আমি তো এখানে ইয়ে করি না, আমি বলি না যে উনি হাসিনার মতো অ্যাক্ট করছেন, অ্যাক্টিং করেন নাই। আমি বিশ্বাস করি উনি মন থেকেই বলছেন, যখন উনি বারবার যখন বলতেন যে 2000 ছেলে মেয়ে মারা গেছে, যে শহীদ হচ্ছে, হাজারের ছেলে উন্ডেড হচ্ছে, এবং উনি কিন্তু ওনার ওই যে কারণে তারা উন্ডেড হচ্ছে, যে কারণে তারা জীবন দিচ্ছে, যে কারণে 24 আন্দোলনটা হচ্ছে, সেই চেতনার পুরো ভাগে উনি ছিলেন। ওইটাকে ধারণ করার জন্য বসানো হয়েছে। তো উনি 18 মাসে এই জিনিসটা ভুলে গেলেন কেন? বারবার বক্তৃতার মধ্যে উনি আনেন জিনিসটা, কিন্তু কাজ কর্মে যে ইলেকশনটা দিলেন, যে কাজগুলো করলেন, সেটাতে আমি ওনার চেতনার কোনো ইয়ে দেখি না। উনি তো আরেকজন এজেন্ডা পার করে চলে গেলেন। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নীরা, আমরা যে আলোচনাটা করছিলাম যে সেনাপ্রধান ওয়াকার এবং চুপ্পুকে বঙ্গভবনে রেখে দেশ এবং জনগণের স্বার্থে সরকার পরিচালনা অসম্ভব। আমার যে বক্তব্যটা সেটা ছিল, এই ওয়াকার এবং চুপ্পুর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করছে। আমি কিন্তু ডক্টর নওশের এবং ডক্টর মুজিব ওনারা বলছে যে এই ফেল করার পিছনে ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায়ী করে। যে আমরা ওয়াকার আর চুপ্পুকে দোষ দেবো কেন? সরকার প্রধান তো তাদের নাম ছিল না, সরকার প্রধান ডক্টর ইউনূস ছিল। আপনিও একইভাবে ফিল করেন কিনা? আমি নীরা কথাটা এই জন্য টেনেছি ইনফরমালি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সার্বিক 18 মাসকে আমি ফেলিউরের মাস দেখি, ফেলিউরের সময় বলে আমি দেখি, ফেল করছে। এবং পাশাপাশি আমি এটাও দেখি ওনার কিছু লিমিটেশন ছিল, দেশি লিমিটেশন, বৈদেশিক লিমিটেশন ছিল, সেটা নিয়ে উনি কখনো ওপেনলি কথা বলে নাই। বাট অবস্থার দৃষ্টিতে আমরা এটা দেখেছি, ওনার সংস্কার কর্মসূচি অন্যান্য সবকিছুতে বাধাগ্রস্ত করেছে এই চুপ্পু, এই ওয়াকার এবং বিএনপির স্পেসিফিক কিছু নেতা। এখন আপনিও কি এই চুপ্পুর আর ওয়াকারের ষড়যন্ত্রের জন্য ইউনূস সাহেব পারেন নাই এভাবে দেখেন, নাকি ডক্টর ইউনূসের একক ব্যর্থতা যে উনি সাবজেক্টটাকে হ্যান্ডেল করতে পারেন নাই? আপনি কিভাবে দেখবেন? থ্যাংক ইউ সো মাচ। আসলে খুব সুন্দর একটা সাবজেক্ট তুলেছেন, যে সাবজেক্টটা শুরু থেকে এই 18 মাস ধরে মনে হয় যে আমরা একটা কথাই বলে গেছি, বাট আমরা এটার কোনো কনক্লুশন দেখি নাই। আর দেখি নাই বিদায় সাবজেক্ট আবার নতুন করে আসছে, যে এই ব্যর্থতা এখন কার ঘাড়ে যাবে, কাকে দেওয়া হবে। তো এটা আমার চোখে তো আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দেব এই ব্যর্থতা, তারই ব্যর্থতা। আর যদি এখনো এখানে কোনো কিছু থেকে থাকে, সেটা তার জন্যই হয়েছে, কারণ সে 18 মাস ওখানে ছিল, সে সংস্কারের নাম ধরে সে অনেক কিছুই ওখানে করে গেছে। আমরা একটা পজিটিভ রেজাল্টের অপেক্ষায় ছিলাম। আমরা সেই ঘুম থেকে উঠে যে কি দেখবো আমরা পজিটিভ চিন্তা করতে করতে আবার আমাদের রাত হয়েছে, আমরা ঘুমিয়েছি, আবার নেক্সট সকালের অপেক্ষায়। এই যে আমাদের অপেক্ষার পর অপেক্ষা করিয়ে সে 18 মাস পার করে দিয়ে সে তো উঠে গেল। কিন্তু এখন যে বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতেছি, এবং যে বিষয়গুলো আমাদের সামনে আবার নতুন করে চলে আসছে, আমরা তো সেই পুরান জিনিসই নতুন করে আবার চোখের সামনে দেখছি। তাই এটা 18 মাসই তার পেছনে বলা হয়েছে, তাকে এই কথাগুলোই বলা হয়েছে যে আপনি ক্যান্সার কিওর না করে কোনো অবস্থাতে কাউকে আপনি নতুন জীবন দিতে পারবেন না। আপনি সেটা কিওর করতে না পারলেও একটা পর্যায়ে এনে আপনাকে যেতে হবে। কিন্তু সে আমাদেরকে কি রেজাল্ট দিয়ে গেছে? এই যে বাংলাদেশে 18 মাসের জনগণের জন্য সে কি দিয়ে গেছে? এক সংস্কারের নাম ধরে আরো 54 বছরের পিছনে সে আমাদেরকে রেখে গেছে, যে বিষয়গুলো বাংলাদেশের জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারে। এরা একটা কথা আবার জিজ্ঞাসা করি, কিন্তু কি এখন সার্বিকভাবে আপনি মনে করেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অদূরদর্শিতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা? যেমন ডক্টর মুজিব বলেছে একটা কথা, উনি ক্ষমতায় আসলেন 5 তারিখে, উনি কোন পোস্ট ছাড়া ওনাকে একটা কাগজ দিল, স্যার আপনার বিরুদ্ধে সব কেসগুলো ডিসমিস হয়ে গেছে। উনি এই ডিসমিসালটা এভাবে অ্যাকসেপ্ট কইরা উনি অনেক অপরাধীদের কেস ডিসমিস হয়ে গেছে শুধু এই রেফারেন্সটা দিয়া। আপনি কি মনে করেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অদূরদর্শিতা ছিল, যে ওনার কাছে যখন কাগজটা দিছে, স্যার আপনার কেস ডিসমিস হয়েছে, ওনার বলা উচিত ছিল নো, ওনার কেস এভাবে ডিসমিস হবে না, কেস মেরিটের উপরে রিভিউ হবে, তারপরে ডিসমিস হবে। উনি ধীরে ধীরে উনি নিজেকে দুর্বল করছে, দুর্বল থেকে দুর্বলতর করছে, এবং পরবর্তীতে উনি কিছুই অ্যাচিভ করতে পারেন নাই। আপনিও কি এভাবে দেখেন? এর বাইরে আর কিছু নাই। কারণ এখানে একটা জিনিস দেখেন, আমাদের দেশ কিন্তু 5 আটার দেশ, যে যেখান থেকে সুযোগ পাবে সে সেখানেই তেল মর্দন করবে। আর এটাই যে আমরা পারদর্শী এবং এটাই যে আমরা নাম্বার 1, এটা একেবারে ক্লিয়ার করে দিয়ে গেছেন। ওকে, এখানে আর কোনো কথা নেই। ডক্টর নওশের, আপনাকে আমি জিজ্ঞাসা করি একটা কথা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে
ঢাকা উত্তর এবং দক্ষিণে দুইজন প্রশাসক ছিল, যাদেরকে গত কয়েকদিন আগে রিপ্লেস করা হয়েছে, মাসখানেকের মধ্যে রিপ্লেস করা হয়েছে। দুইজন নতুন প্রশাসক ক্ষমতা নেওয়ার সাথে সাথে বলছে আমাদের এখানে বেতন দেওয়ার মতো, প্রত্যেকদিন অফিস চালানোর মতো কোনো পয়সা নাই। এখন যখন বলছে পয়সা নাই, সাথে সাথে ওই পুরানো যে দুই প্রশাসক তারা অ্যাকাউন্টিং নিয়ে গেছে। যেমন একজন প্রশাসক সালাম, মোহাম্মদ সালাম, অথর্ব এক লোক, কোনো ব্যবস্থাপনার কোনো যোগ্যতা নাই। এই সালাম প্রথম বলছে আমার বেতন দেওয়ারও পয়সা নাই। যখনই বলছে বেতন দেওয়ার পয়সা নাই, আগের প্রশাসক বলছে আমি যখন ওখান থেকে বাইরে আসছি তখন ওখানে 8.5 বিলিয়ন না 9 বিলিয়ন ডলারের ফান্ড ওইখানে সে রাইখে আসছে। এখন এই দোষটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েক বিলিয়ন ডলার বিদেশ থেকে লোন নিছে সরকারকে চলমান রাখানোর জন্য। এখন দোষ দেওয়া হচ্ছে যে উনি কোন রকম জোড়াতালি দিয়ে দেশটা চালায় গেছে। আপনি কি মনে করেন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আজাইরা দোষ দেওয়া, সরকারকে চলমান রাখার কথা বলে, নাকি মনে করেন চুরি করার আরেক অভিনব পন্থা, যে উনি পয়সা রেখে গেছে আর এখন লোকজন বলে না এখন আর কোনো পয়সা নাই? আপনার কি মনে হয় ডক্টর নওশাদ? আমি কিছুদিন আগে নিউজটা আমি দেখেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এটা নিয়ে কথা বলতে পারলে ভালো হতো। আসলে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ব্যাপক চুরির একটা উদাহরণ হচ্ছে এই জিনিসটা। মানে একজন বলে যাচ্ছে যে আমি এত বিলিয়ন ডলার রেখে যাচ্ছি ফান্ড, আরেকজন এসে বলতেছে আমার হাতে কোনো টাকা নাই। তাহলে টাকা গুলা গেল কোথায়, কে নিয়ে গেল ওই টাকা, সেটা তাকে এক্সপ্লোর করতে হবে যে কিভাবে কোথায় এটা খরচ হবে। এমনি এমনি তো ইয়ে করে নিতে পারবে না। ডক্টর নওশাদ, এটা হইতে পারে না নতুন মোহাম্মদ সালাম ক্ষমতায় গেছে, মোহাম্মদ সালাম ক্ষমতা দেখছে যে ওখানে 12 বিলিয়ন ডলার আছে, এখন ওইখানে সে বলছে যে আসো আমরা এটা ভাগাভাগি করে সবাই নিয়ে দোষটা ইউনূসের উপরেই চালায় দেয়, ডক্টর ইউনূস আর আসবে না, তো দোষটা চাপাই দেয়, অসুবিধা কি? সেটা এরকম হইতে পারে না? সেটা হইতে পারে, আবার দোষটা দিচ্ছে, মানে সেটা হইতে পারে, কারণ এটা তো আসলে এক্সক্লুড করতে হবে। কারণ কথা হলো সেটা নিরপেক্ষ হবে, সেটা এক্সক্লুড করবেটা কি? এই দেশে তো সবাই দুর্নীতিবাজ, জিনিসটা তো এক্সক্লুড করা দরকার ছিল, কিন্তু সেটা এক্সক্লুড না করে আরেকজনের ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছে। যেটা আমাদের রাজনীতিবিদরা যখন ক্ষমতায় আসে যখন পূর্বের সরকারের উপর সব দোষ চাপিয়ে দেওয়া যায়, ওরা এই এত কিছু করে গেছে থেকে। যেমন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছিল প্রথমবার, তারা বলছে 21 বছরের জঞ্জাল আমরা পাইছি, সেই জঞ্জাল আমরা সাফ করতেছি এখন। তারপর বিএনপি যখন ক্ষমতায় আসলো, তারা বললো যে শেখ হাসিনা সব লুটে পুটে সব নিয়ে গেছে, এখানে আমরা এখন কোনো কিছু করতে পারতেছি না। এখন এই যে তারেক রহমানের সরকার এসে এখন বলবে যে আগের সরকার এইগুলো সরকার এইভাবে টাকা ইয়ে করে গেছে। আর ইউনূস যখন ক্ষমতায় আসলো, তারা বলছিল যে সব তো আমি দেখি যে বেড়া ছাড়া অবস্থা, এরকম মানে আগের সরকারকে সবার দোষ দিচ্ছে, কিন্তু আসল কারণটা কেউ বুঝতেছে না। বিষয়টা হচ্ছে এটা। এখানে যে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি, বিচার বিভাগের তদন্ত কমিটি বসানো হতো যে এই যে টাকাটা কিভাবে চলে গেল। এটা তো এমন না যে কারো কাছে সে সিন্ধুক থেকে নিয়ে আসলো, আইনে বাসায় রেখে দেবে, এটা তো এরকম করার সুযোগ নাই। নিশ্চয়ই কোনো না কোনো টাকাটা গেছে, সেটা কিভাবে গেছে, কি বৈধভাবে গেছে না অবৈধভাবে গেছে, সেটা তো অবশ্যই করতে হবে। আমার সেটা জানার অধিকার আছে দেশবাসী। ধন্যবাদ। ডক্টর নওশাদ, ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাধীনতার পরে বাংলাদেশের অস্থায়ী সরকার 72 সালের প্রথম দিকে বলছিল পাকিস্তানিরা সব নিয়ে গেছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে 72 সালের জানুয়ারিতে অস্থায়ী সরকার বলছিল পাকিস্তানিরা সব নিয়ে গেছে। এই কথা বইলা 3.5 মাস বইরা ভারতীয়দের চুরি করতে দেওয়া হয়েছে। কলকারখানার টয়লেটের নিয়ে গেছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে, স্ক্রু খুইলা মেশিনারিজ নিয়ে গেছে, কিন্তু দোষ কাদের পড়ছে? পাকিস্তানিরা নিয়ে গেছে। মানে আপনার এই কথাটার কথা কি আপনার মনে আছে? আমি জানি আপনি তখন ছোট ছিলেন, কিন্তু এটা কি আপনি পড়ছেন? ওকে, বাট আপনি কথাটা কি শুনছেন? কথাটা আমি এটা প্রতিবাদ করতে যে প্রথম জেলে গেলাম, প্রথম মুক্তিযোদ্ধা বাংলাদেশে যে নাকি জেলে গেছিল। হ্যাঁ, আমি এই কথাটা নিয়ে এখন ডক্টর মুজিবের সাথে কথা বলবো, কারণ উনি ওই সময়ের মানুষ, উনি এটা বলতে পারবেন। ডক্টর মুজিব, একটা কথা মনে আছে যে নজরুল ইসলামের সরকার, তাজউদ্দিনের সরকার প্রথমেই বলছিল পাকিস্তানিরা সব নিয়ে গেছে, কিছু রাইখা যায় না, ধ্বংস করে গেছে, এটা বলছে। কিন্তু দেখা গেল 3.5 মাস না 4 মাস ভারতীয়দের চুরি করার জন্য বর্ডার ওপেন করে দিল। মিলিটারি ট্রাক, সিভিলিয়ান ট্রাক একের পর এক আসছে, চুরি করছে এবং নিয়ে গেছে। আমি প্রসঙ্গটা এই জন্য টানলাম, এখন বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত বলতেছে, সেক্রেটারিয়েট বলতেছে আমাদের কাছে টাকা নাই, ব্যাংক বলতেছে আমাদের কাছে টাকা নাই, মিউনিসিপ্যালিটি বলছে আমাদের কাছে টাকা নাই। এই যে টাকা নাই, তারা যেমন আগের প্রশাসক বলছে ঢাকা উত্তর না দক্ষিণে যে আমি 11 না 12 বিলিয়ন ডলার রাখি আসছি, টাকা নাই, এর কথার অর্থ কি?
কিন্তু সালাম বলছে না টাকা নাই, তাহলে এই টাকাটা কোথায় যাবে? সাবজেক্টটা কি এইরকম যোকে টাকা যা আছে আমি এই টাকাটা মাইরা খাই, দোষটা ইউনুসের উপরে চাপায় দেই। 71 সালে 72 সালে যেভাবে পাকিস্তানিদের উপরে চাপানো হয়েছে, সাবজেক্টটা কি আমি সঠিক কম্পারিজন দিতেছি কিনা আমি জানি না, কিন্তু ব্যাপারটা আমার কাছে তাই মনে হয়। ডক্টর মুজিব, আপনার কি মনে হয়? ওকে, তো পাকিস্তানের কথা যখন বললেন তখন আমি কলেজে পড়ি, আমি খুবই খুবই ঘনিষ্ঠভাবে সবকিছু ওয়াচ করেছি। তো প্রথম কথা হলো যে আমার দেখা মতে পাকিস্তান তার জান নিয়ে, তাদের প্রত্যেকটা সোলজার জান নিয়ে দেশ থেকে গেছে, এবং ইন্ডিয়া প্রত্যেকটা সোলজারকে 92,000 সোলজারকে পাকিস্তান বাংলাদেশ থেকে নিয়ে ইন্ডিয়াতে রাখছে, ওখান থেকে গেছে। তো তার সাথে যদি কিছু নিয়ে থাকে তাহলে এটা ইন্ডিয়ার দায়িত্ব, কারণ আমার জানা মতে পাকিস্তানের আর্মি তাদের প্যান্ট শার্ট আর আন্ডারওয়্যার ছাড়া আর কিছুই নেয়নি। নাম্বার ওয়ান। নাম্বার টু, চলাকালীন অবস্থায় যেসব ধ্বংস হচ্ছে, এটা যুদ্ধের সময় যে ধ্বংসগুলো হচ্ছে, পুল কারবার, এগুলো অনেক কিছু ধ্বংস হচ্ছে, এগুলো আস্তে আস্তে রিপেয়ার করে। তো কিন্তু যে জিনিসটা নিচ্ছে বাংলাদেশ থেকে, সেটা অলরেডি ডকুমেন্টেড বাই ইন্ডিয়ান অথরিটি বা ইন্ডিয়ান জার্নালিস্ট, যে কত বিলিয়ন ডলারের জিনিস তারা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়া থেকে নিয়ে গেছে, এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে নিয়ে। জি জি। এবং এবং এই যে আপনার ডক্টর নসরি যেটা বললো, যে মেজর জলিল যখন এটা বাধা দিছিল, তখন শেখ মুজিবের সরকার মেজর জলিলকে অ্যারেস্ট করে। ফার্স্ট একজন সেক্টর কমান্ডারকে জাস্ট দেশের সম্পদ রক্ষা করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। দ্বিতীয়ত ওই শাহেদের যুদ্ধের পরপরই টিল 75 পর্যন্ত শেখ মুজিবের সরকার এবং তার আর্মি বাহিনী শেখ মুজিবের নিজের মুখের কথাতেই যে তারা লুটপাট করছে, তারা সবগুলো চোর চট্টা, এবং তারা এই যে 74-এ যে আপনার আর্টিফিশিয়াল দুর্ভোগ, এটা বিকজ এটা ডকুমেন্টেড যে আওয়ামী লীগের লোক চোরাকারবারি এবং এই পাচার করতো জিনিসগুলো, যত বিদেশ থেকে যত রকম জিনিস আসছিল সবই পাচার করছে। এবং এটার বড় উক্তি হলো শেখ মুজিব নিজে যখন গাজী গোলামকে বলে যে 7.5 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কইলে। এটা তো শেখ মুজিব নিজে স্টাবলিশ করে দিয়েছে, এটা এখানে আমার গেলাম না। এখন আসেন কত 18 মাসের কথা। বাংলাদেশের হিস্ট্রিতে মনে হয় কত 40-50 বছরের মধ্যে বিমান একটা লুজিং কনসেপ্ট ছিল। প্রতি বছরে আমরা শুনছি বিমান সবসময় লস করে। চিটাগং পোর্ট একটা লুজিং কনসেপ্ট, প্রতি বছরই লস হয়। তো গত 18 মাসে বিমান বিকাম পজিটিভ। হ্যাঁ, তারা অনেক কোটি টাকা তারা ইনকাম করছে, এটা প্রমাণ হচ্ছে, এটা অ্যাকাউন্টিং এ আছে। এবং আপনার বন্দর যখন জাস্ট কয়েক মাসের মধ্যে কোটি কোটি টাকা আর্ন করছে। আমি শুধু এই দুইটা এক্সাম্পল দিলাম, যে দুইটা এক্সাম্পলেই যেখানে প্রতি বছর পুকুর চুরি হতো, এই বাঙালি যারা এগুলো চালাতো তারাই চুরি করতো, এবং তাদের সাথে যারা সংখ্যা তারা এগুলো চুরি করে দেশকে সর্বনাশ করতো। এই 18 মাসে যদি ইউনিসের ভাঙা সরকার, ইউনিসের কোন রকম এত উইকনেস থাকার পরেও, তার সরকার এত উইকনেস থাকার পরেও এই দুইটা সংস্থা সারা জীবন লুজিং দেখাই গেছে, তারা যদি পজিটিভ ব্যালেন্স আনতে পারে এবং কোটি কোটি টাকা আর্ন করতে পারে, আমি বিশ্বাস করি প্রতিটা সেক্টরে প্রচুর রকম টাকা আর্ন করা হয়েছে। হ্যাঁ, এবং টাকা হয়েছে, কারণ এই দুইটা যেখানে পুকুর চুরি হয়েছে সেখানে যদি হয় তাহলে সব জায়গাতেই আপনার টাকা সেভ হয়েছে। এখন কথা হলো যে আপনি যে কথাটা বললেন যে এখন এই সরকার লোকজন বলতেছে যে আমার টাকা নাই। আমরা তো ভাই বোকা না, তাই না? আপনি যখন আমার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি যদি আমার টাকা দিতে না ইচ্ছা করে, আপনি আমাকে 10 টাকা চান, আমি বলবো যে ভাই মানি ব্যাগটা তো রেখে আসতে করে, আমার তো টাকা নাই এই মুহূর্তে। হ্যাঁ, আমি আপনার কোথেকে টাকা দিব? হ্যাঁ, তো এখন এইসব বুঝি আমরা। তো এই যে আপনি কথাটা বললেন, আপনি কারেক্ট। এই যে এখন কথাটা হচ্ছে, এই কথাটা হওয়ার উদ্দেশ্য হলো যে টাকা আমরা খাবো, আমি সার্ভিস দিব না, এবং আমি দোষ দিব যে টাকা নাই এবং টাকা সব চুরি হয়ে গেছে, টাকার আগে সরকার খেয়ে গেছে। তো এই জিনিসকে এস্টাবলিশ করার জন্য একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার ব্যবস্থা হচ্ছে, এটা নেগেটিভ এস্টাবলিশ করার ব্যবস্থা হচ্ছে। আসলে আমি আপনাকে অনেক আগেই বলছি এই বিয়েতে, আসলে আমাদের বেশিরভাগ লোকই হলো দুর্নীতিবাজ, কেউ দেশপ্রেমিক না। আমরা যতদিন পর্যন্ত দেশপ্রেমিক না হতে পারবো, যতদিন পর্যন্ত আমরা দুর্নীতি থেকে বেড়ে না আসবো, ন্যায় অন্যায় বিচার আমাদের বিবেকে না আসবে, আমরা যেখানেই বুঝবো না কেন, যে গতিতে বুঝি না কেন, চোর চুরি করবে। মুজিব ভাই, সাবজেক্টটা কি এরকম? আমি ঢাকা দক্ষিণ বা উত্তর কোনখানে মোহাম্মদ সালাম কইছে তার টাকা নাই, মোহাম্মদ সালাম বলছে ওইখানে টাকা নাই। নাম্বার ওয়ান, হি ইজ নট এ ইলেক্টেড মেয়র, হি বিকাম দ্য অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাপয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, আর আগের দিনে যে অ্যাডমিনিস্ট্রেটর যে ওখানে ছিল বলছে ওখানে $12 বিলিয়ন ছিল। এখন ওখানে যদি $12 বিলিয়ন থাকে, আর মোহাম্মদ ডলার কেন $12 বিলিয়ন না 12 বিলিয়ন টাকার কথা বলছে, আমি জানি না, আমি যদি ডলার শুনে থাকি আমি আবার ভুল হইতে পারি, শব্দটা 12 ছিল, এত টাকা ছিল, বলে এত টাকা কোথায়? 12 বিলিয়ন টাকা হইলেও তো 12 বিলিয়ন টাকা তো কম না, 1-2 টাকা না। এখন মোহাম্মদ সালাম যদি চিন্তা করে $12 বিলিয়ন আছে, এখান থেকে আমার $1 বিলিয়নের দরকার নাই, আমি 500 মিলিয়নেরই মাইরা দেই,
কয়ে দে 500 মিলিয়ন নাই। এখন বিএনপি যদি বলে যে 12 বিলিয়নের তুমি 500 মিলিয়ন মাইরা দাও, বাকি টাকা গভর্নমেন্টে আমরা সবাই ভাগভাগ কইরা নেই, আমরা দোষটা ইউনুসের ঘাড়ে চাপাইয়া দেই। কারণ ডক্টর ইউনুস আর ব্যাক করবে না, ডক্টর ইউনুসের অ্যাডমিনিস্ট্রেটর আইসা এটার উপরে আর অডিট করবে না। আপনি যেটা বলছেন ব্যক্তি হিসাবেই এরা লোভী, ব্যক্তি হিসাবেই এরা দুর্নীতি পরায়ণ, ব্যক্তি হিসাবে এরা দেশপ্রেমিক না। তাইলে পিছনের